আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দিন শেষে আমরা একেকজন একেক ফুটবল ক্লাবের ফ্যান হতে পারি, একেকজনের একেক স্টাইল ভালো লাগতেই পারে। তবে সবচেয়ে বড় সত্যটা কি জানেন? দ্য আল্টিমেট রিয়ালিটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের প্রশ্নে রিয়াল মাদ্রিদই দ্য আল্টিমেট রয়্যাল ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের রাজত্ব আসলে রিয়াল মাদ্রিদের কাছে এমনিতে আসেনি। একটা লয়ালিটি বলে ব্যাপার আছে, একটা লিগাসির ব্যাপার আছে। রিয়াল মাদ্রিদ তাদের লিগাসিটা বছরের পর বছর ধরে রাখতে পারে, কারণ এমন টাইপের কঠিন ম্যাচ যেখানে কোনো কিছু তাদের পক্ষে যাচ্ছে না, এমন সিচুয়েশনেও তারা ঠান্ডা মাথার ফুটবল খেলতে পারে। মেজাজ হারিয়ে প্যানিক করে বার্সেলোনা যে ভুলটা প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে করেছে, তার চেয়ে ফার কঠিন সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে রিয়াল মাদ্রিদ আসলে দেখিয়ে দিয়েছে গেম ম্যানেজমেন্ট কাকে বলে। চ্যাম্পিয়ন্স লিগের এতটা হাই ভোল্টেজ, একেবারে নার্ভ ব্রেকিং একটা ম্যাচ কিভাবে কমপ্লিট করে আসতে হয়। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা অনেকে বলতে পারেন যে ভাগ্যটা রিয়াল মাদ্রিদের পক্ষে ছিল। টাই ব্রেকারটা শেষ পর্যন্ত কার ভাগ্যে যাবে ব্যাপারটা সবসময় 50-50 থাকে। তবে আমি আগের 90 মিনিট এবং তারপর এক্সট্রা 30, এই 120 মিনিটের কথা বলছি। আমার কাছে মনে হয় পেপ গার্দিওলার প্রতি সম্মান রেখে বলছি, পেপ আরও একবার ওভার কমপ্লিকেট করে ফেলেছেন, অতিরিক্ত চিন্তা করে ফেলেছেন। স্ট্রেট ফরওয়ার্ড ইনস্ট্রাকশনের পরিবর্তে ম্যানচেস্টার সিটি অনেক অভাবনীয় কোনো কিছু করতে গিয়েছে যেটা দরকার ছিল না। যে পরিমাণ ডমিনেশন তাদের পজিশনে ছিল, আরেকটু বেশি যদি ফাইনাল থার্ডে কুইক মুভমেন্ট থাকতো, আরও আগে যদি ডিসিশন মেকিংগুলো হতো, তাহলে এই ম্যাচটা খুবই ইজিলি ম্যানচেস্টার সিটি বের করে আনা উচিত। তবে ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ বলেই বের করে আনাটা সবসময় সহজ হয় না, কারণ এমন চাপের মুখে টানা 60-65 মিনিট এ লেভেলের ডিফেন্স করে যাওয়া, এটা কোনো লাক না, এটা কোনো কোইনসিডেন্ট না, এটা হচ্ছে শিয়ার ট্যালেন্ট, এটা হচ্ছে একেবারে পিওর ক্লাস ডিফেন্ডিং। ম্যানচেস্টার সিটি পুরো সিজনে যে ভুলটা করেছে, ঠিক একই রকমের ভুল অনেকটুকু উপরে উঠে এসে বল লুজ করার কারণে একটা গোল কনসিড করে রদ্রিগো যে গোলটা করেছেন, এবং ওই গোলটার পরে ম্যানচেস্টার সিটি পসিবল সকল কিছুই করেছে। পুরো 90 মিনিট জুড়ে তো দেখলাম ম্যানচেস্টার সিটি 15টা কর্নার পেয়েছিল, এত বেশি আক্রমণ তারা করতে পেরেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রথম কর্নারটা এসেছিল 110তম মিনিটের সময়। কেন বলছিলাম যে পেপ গার্দিওলা বারবার করে কমপ্লিকেটেড জিনিসের দিকে যাচ্ছিলেন, যেটা তিনি এর আগে অনেকবার চ্যাম্পিয়ন্স লিগে করেছেন এবং যেটার মাসুল দিয়েছেন? একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। লেফট সাইডে লেফট উইঙ্গার হিসেবে জ্যাক গ্রিলিশ খেলছেন, মূলত একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে। বল নিয়ে 1 ভার্সেস 1 সিচুয়েশনে ড্রিবলিং করে ডিবক্সের মধ্যে ঢুকতে পারছেন না। বারবার করে জ্যাক গ্রিলিশের কাছে বলটা যাচ্ছে, বারবার করে জ্যাক গ্রিলিশ সেখানে ডিবক্সের এজে এসে ভাবছেন যে আসলে কি করবেন। পরবর্তীতে হালকা ব্যাকপাস দিচ্ছেন। যখনই ওই জায়গা থেকে জেরেমি ডোকুকে নামানো হলো, ডোকুর জাস্ট 3 থেকে 4টা মিনিট লাগলো সেখান থেকে একটা ব্রেক থ্রু এনে দিতে। ডোকু সেখানে একটা অ্যাটেম্প করেছেন, একটা ক্রস দেওয়ার অ্যাটেম্প করেছেন, যেটা রিয়াল মাদ্রিদের ডিফেন্স রুডিগার ক্লিয়ার করতে পারেননি। কেভিন ডি ব্রুইনা সে সুযোগটা কাজে লাগিয়েছেন। অথচ পুরো বাকি বা এর আগের 60 মিনিট জুড়ে দেখলাম ম্যানচেস্টার সিটি এমন টাইপে অ্যাটেম্প করছে না। তারা বলটা লেফট উইং থেকে রাইট উইং, রাইট উইং থেকে লেফট উইং, ডিবক্সের এজ, ডিবক্সের ভেতরে, ডিবক্সের বাইরে নানা জায়গায় পাসিং ফুটবল খেলছে, শুধুমাত্র একটা স্কোপ খুঁজছে। কিন্তু রিয়াল মাদ্রিদের লো লাইন ডিফেন্সটা এতটাই ওয়েল ডিসিপ্লিন ছিল যে সেই পকেট অফ স্পেস তারা পাচ্ছিল না, এবং পকেট অফ স্পেস পাচ্ছিল না বলেই ম্যানচেস্টার সিটি কোনো শট নিচ্ছিল না। ব্যাপারটা সরি টু সে আমার কাছে দেখতে দৃষ্টিকটু লেগেছে। অনেক সময় আপনার এমন সিচুয়েশনে ডিবক্সের মধ্যে শট নেওয়ার চেষ্টা করতে হবে, ক্রস করার চেষ্টা করতে হবে, প্রতিপক্ষের পায়ে বল চলে গেলেও আসলে ট্রাই করতে হবে। ডোকু যে ক্রসটা করেছেন সেটাও কিন্তু পারফেক্টলি কেভিন ডি ব্রুইনের কাছে যায়নি, ক্লিয়ার করতে গিয়ে কেভিন ডি ব্রুইনে পেয়েছেন। জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেনরা যদি এতটুকু বলটাকে এ মাথা থেকে ও মাথা মুভমেন্ট না করিয়ে অনেকবার ক্রস করার চেষ্টা করতেন, সেখান থেকে কিছু না কিছু আসতো। এর্লিং হল্যান্ড যখন মাঠের মধ্যে খুব একটা বেশি কন্ট্রিবিউট করার সুযোগ পান না, অ্যাগেন এই ম্যাচে হল্যান্ড যাচ্ছে তাই ফুটবল খেলেছেন সেই জিনিসটা আমি বলবো না। তবে একই সঙ্গে এটাও সত্য যে হল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি, কারণ খুঁজে পাওয়ার মতো কোনো মোমেন্ট, তেমন কোনো মোমেন্ট আসলে হল্যান্ড পাননি। যখন আপনি ফাইনাল থার্ডে হেডেড অ্যাটেম্পটেও আসলে এর্লিং হল্যান্ডকে খুঁজে পাচ্ছেন না, করে স্কোপই পাচ্ছেন না, তখন কেন তাকে মাঠের মধ্যে রেখেছেন আমি আসলেই বুঝি না। হুলিয়ান আলভারেজের মতো একজন প্লেয়ার আপনার কাছে আছে, আরো আগে থেকে তাকে যদি আপনি ইউজ করতেন, ডিবক্সের আশেপাশে প্রতিপক্ষের জমাট বাঁধা ডিফেন্সের আগে আরো একটা এক্সট্রা বল পেইং ফুটবলার কিন্তু আপনার থাকতো। কেভিন ডি ব্রুইনা দুর্দান্ত একটা গোল করেছেন, কিন্তু 82তম মিনিটের সময় ডিবক্সের মধ্যে সম্ভবত ডোকুর সৃষ্টি এক বলটা থেকে একেবারে পারফেক্ট জায়গায় শট নেওয়ার মতো সুযোগ পেয়েছিলেন। তবে কেভিন ডি ব্রুইনার ওই মিসটাই এতটাই ভাইটাল ছিল যে নিঃসন্দেহে বলতে পারি ম্যানচেস্টার সিটিকে এটা অনেক দিন ধরে পোড়াবে, কেভিন ডি ব্রুইনাকে অনেক দিন ধরে পোড়াবে।
পেনাল্টির আগে আমি রিয়াল মাদ্রিদের কথায় চলে আসি। লুনিন গোলকিপার হিসেবে এক কথা অসাধারণ সার্ভিস দিয়েছেন। থিবো কুর্তোয়ার ইনজুরির সুবাদে সুযোগ পাওয়া ইউক্রেনের এই গোলকিপার আসলেই তার ক্লাস দেখিয়েছেন। একেবারে যে সুপারস্টার একজন গোলকিপার হতে পারেন সেটা বোঝা গেল। অ্যান্টোনিও রুডিগার দুটো লেগেই এক কথায় অসাধারণ ছিলেন শেষ পর্যন্ত। তো তার গোলে অর্থাৎ তার পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে। রুডিগারের সঙ্গে নাচো ফার্নান্দেস, ফেরলান্ড মেন্ডি এবং কারবাহাল যে পরিমাণ পরিশ্রম করেছেন, তাদের সঙ্গে কামাভিঙ্গা, টনি ক্রুজরা এক্সট্রা যে ডিফেন্সিভ ওয়ার্ক করেছেন, হ্যাটস অফ টু দেম। এই জিনিসটাকে আপনি হয়তোবা বারবার করে আন্ডারমাইন করতে পারেন, বলতে পারেন যে ম্যান সিটি তেড়েফুঁড়ে আক্রমণ করেছে, তবে ডিফেন্ড করাটাও কিন্তু একটা আর্ট, সবচেয়ে বড় আর্ট। দিন শেষে ডিফেন্সটাই কিন্তু আপনাকে ট্রফি জেতাবে, যেটা এবারও রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ভীষণ রকমের চাপের মুখে বার্নার্ডো সিলভা যে শটটা নিয়েছেন পেনাল্টিতে, সেটাই ম্যানচেস্টার সিটিকে অনেকটুকু পিছিয়ে দিয়েছিল। না হলে লুকা মদ্রিচের ওই মিসটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি করে কস্টলি হতে পারত। মাতেও কোভাচিচও মিস করেছেন, চাপটা নিতে পারেনি। লুকাস ভাস্কেস, নাচো ফার্নান্দেস, অ্যান্টোনিও রুডিগার আসলে দেখিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এক্সপেরিয়েন্সের দাম কি। রিয়াল মাদ্রিদ তাদের এই এক্সপেরিয়েন্সের মাধ্যমে ওভারঅল ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে যে একটা রয়্যালটি আছে, সেটার মাধ্যমেই খুবই একপেশে একটা ম্যাচকে শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্টে তাদের পক্ষে নিয়ে এসেছে। এটার জন্যই বললাম চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সেরা। এমন মোমেন্টে অন্য ক্লাব চাপের মুখে ভেঙে পড়ে, রিয়াল মাদ্রিদকে আপনি যত বেশি চাপে ফেলবেন, তাদের শক্তিটা, তাদের বেস্ট ভার্সনটা তত বেশি বের হয়ে আসবে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ম্যানচেস্টার সিটির অনেক প্রশংসা করা যেত, তবে দিন শেষে গোলের খেলা ফুটবলে স্কোর লাইনটা যার পক্ষে থাকে, জয়টা তারই হয়। এটাই সবচেয়ে বড় বাস্তবতা, সবচেয়ে কঠিন বাস্তবতা।